আজকের গল্প দুর্ঘটনার পরে মৌমিতা ঘোষের লেখা। গল্পটি শারদিয়া থেকে সংগৃহীত। প্লিজ বাবি, তুমি আমাকে আর কিছু বলো না। আমি তোমাকে অ্যাটলিস্ট কিছু অন্যরকম ভেবেছিলাম। আমার বন্ধুদের কাছে আমি বলেছিলাম যে বাবি ঠিক ব্যবস্থা করে দেবে আমাদের যাওয়ার, আর সেখানে তুমি বাদ দাও। হাত নেড়ে কথাগুলো জানিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায় শ্রেয়া। মাম, তুই আমার কথাটা একবার শুনবি তো? মোজাটা পায়ে গলিয়ে মেয়ের পিছনে দৌড়ে যান নিলয়, শ্রেয়ার বাবা। আর কিছু শোনার নেই বাবি, তুমি তো বললে আমি এখন অ্যাডাল্ট নই, তাই আমি বন্ধুদের সঙ্গে নাইট আউট করতে পারবো না। ওকে ফাইন, আমি মেনে নিয়েছি। মা থাকলে তুমি এটা করতে পারতে আমার সাথে। এনিওয়েজ, আর 3 মাস পরেই আমার 18 বছর বয়স হয়ে গেলে আমাকে আর তুমি আটকাতে পারবে না, এই বলে দিলাম। ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দেয় শ্রেয়া। একটা দীর্ঘশ্বাস ফেলেন নিলয়। মেয়ের রাগ ভাঙাতে এখন অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু এই মুহূর্তে সেই সময়টা নেই। ট্রেনের সময় হয়ে গেছে। ট্রলিটা নিয়ে মাধুরীদির দিকে অসহায় চোখে তাকিয়ে নিলয় বলেন, দিদি, মেয়েটাকে দেখে রেখো। তুমি কোনো চিন্তা করো না ভাই, সাবধানে এগিয়ে পড়ো। তোমার মেয়ে মা চণ্ডী, একটু পরেই ঠান্ডা হয়ে যাবে। একটু হেসে লিফটের দিকে এগিয়ে গেল নিলয়। দুর্গা দুর্গা কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে ফ্ল্যাটের দরজা বন্ধ করেন মাধুরীদি। 12 বছর হয়ে গেল এই বাড়িতে ওর। শ্রাবণী মানে শ্রেয়ার মা যখন ছিল তখন থেকে আছেন। শ্রেয়া যখন 8 বছর বয়স, হঠাৎ করে একদিন দুপুরবেলায় খেয়ে ওঠে মাধুরীকে শ্রাবণী বলল, দিদি জানো, দুপুরের খাওয়াটা মনে হয় খুব চাপ হয়ে গেছে। শরীরটা কেমন হাঁসফাঁস করছে। আমি একটু শুয়ে নিই, বুঝলে? মাম খেলছে, তুমি একটু ওকে দেখো। সেই যে সুলো মেয়েটা আর উঠল না। বিকেল গড়িয়ে গেল, ঘুম ভাঙছে না। দেখে গায়ে হাত দিয়ে ওকে ডাকতে গিয়ে চমকে উঠেছিল মাধুরী। গা তখন ঠান্ডা। সেই যে মামকে দেখো বলে চলে গেল মেয়েটা, সেই থেকেই ওই মেয়েকে বুকে করে আঁকলে রেখেছেন মাধুরী। বিয়ের পরই অল্প বয়সে বিধবা হয়েছেন। মা বাবা নেই ছোট থেকে, পিছু টানও কিছু ছিল না। এই পরিবারকে নিজের ভেবে আঁকড়ে ধরেছিলেন। শ্রাবণী চলে যাওয়ার পর ছোট্ট মেয়েটাকে নিয়ে যখন অসহায় হয়ে পড়েছিল নিলয়, তখন মাধুরী ওদের যথার্থ অভিভাবক হয়ে উঠেছিলেন। আর আজও তাই। নিলয়ের কাছে মাস 6 আগে অফিসের কাজে 1 বছরের জন্য ভুবনেশ্বর যাওয়ার অর্ডার এলো। তখন শ্রেয়া ক্লাস 12-এ পড়ে। মেয়েকে ওই অবস্থায় নিয়ে যাওয়া অসম্ভব ছিল। সেখানেও ত্রাতায় এই মাধুরী। তুমি নিশ্চিন্তে যাও ভাই, মামকে আমি দেখে রাখবো। 1 বছর দেখতে দেখতে কেটে যাবে। 6 মাস কেটে গেছে। নিলয় মাঝে মধ্যে ছুটিতে চলে আসেন মেয়ের কাছে। আসলে ওর যে একমাত্র সম্বল বলতে ওই মেয়ে। মেয়েকে ছোট থেকে যথেষ্ট স্বাধীনতা দিয়ে বড় করেছেন নিলয়। কিন্তু আজ যখন মেয়ের 12 ক্লাসের পরীক্ষার পর বন্ধুদের সঙ্গে ট্রেকিংয়ে যেতে চাইছে, তখন মত দিতে পারলেন না। বড্ড ভয় করে নিলয়ে, হারিয়ে ফেলার ভয়। এইটুকু ছেলে মেয়ে সব অত দূরে পাহাড়ে কোনো অভিভাবক ছাড়া? না না, নিলয় পারবে না ছাড়তে। প্রথমবারের জন্য মেয়েকে তাই না বলতে হয়েছে। আর তাতেই মেয়ের এত অভিমান। আসলে বাবির থেকে না শুনতে যে এক্কেবারে অভ্যস্ত নয়। মাম, মাম, দরজা খোলো সোনা। বাবি কখন বেরিয়ে গেল। আর রাগ করে থেকো না মা আমার। শ্রেয়া দরজাটার সামনে গিয়ে আস্তে আস্তে বলেন মাধুরী। কয়েক মুহূর্তের পর আস্তে করে খুলে গেল দরজার লকটা। ঘরে ঢুকলেন মাধুরী। ঘর অন্ধকার করে জানালার কাছে দাঁড়িয়ে আছে শ্রেয়া। আস্তে আস্তে গিয়ে ওর পিঠে হাত রাখেন মাধুরী। আর তাতেই যেন নিস্ত্রঙ্গ বুকে ঢিল পড়ল। পিছন ফিরে তাকে জড়িয়ে ধরে ডুবতে কেঁদে ওঠে শ্রেয়া। আমি কত বড় মুখ করে বন্ধুদের বললাম যে আমার বাবি সব ব্যবস্থা করে দেবে। বাবি কেমন করল দেখলে পিসি? বাবির তুই ছাড়া আর কে আছে বলতো সোনামা? হ্যাঁ, বাবির ওপর রাগ করতে আছে? তুই ভাবছিস যে তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু আসলেতে তুই এখনও ছোট। শুদ্ধ বুঝতে পারছিস না, এই যা। বাবির ওপর রাগ করে থাকে না মা, দেখছিস তো 2 দিনের ছুটি পেলে শুধু তোর সঙ্গে দেখা করব বলে কেমন দৌড়ে দৌড়ে আসে মানুষটা। সেটা কার জন্যে বলতো? শ্রেয়ার মাথায়
হাত বুলিয়ে দিতে দিতে বলেন মাধুরী। বেশ কিছুক্ষণ মান অভিমান চলার পর শান্ত হয় মেয়ে। নে, এবার বাবিকে একটা ফোন করতো, জিজ্ঞেস কর কত দূর গেল। মোবাইলটা শ্রেয়ার হাতে দিয়ে বলেন মাধুরী। আমি করব না, বাবি করবে। শ্রেয়ার মুখ থেকে কথাটা বেরোনোর প্রায় সঙ্গে সঙ্গেই বেজে ওঠে ওর মোবাইল। বাবি নয়, ওর বন্ধু তৃণা ফোন করেছে। বল। ফোনটা কানে চাপে শ্রেয়া। এই শ্রেয়া, তুই বলছিলিস না কাকুরাজ ভুবনেশ্বর ফেরার কথা রাত্রে ট্রেনে? ও পাশে তৃণার উত্তেজিত স্বর। হ্যাঁ, বাবি বেরিয়ে গেছে তো অনেকক্ষণ। কেন, কি হয়েছে? ভুবনেশ্বর যাওয়ার রাত্রে ট্রেনটা সাতগাছি স্টেশনের কাছে বিশাল অ্যাক্সিডেন্ট করেছে। প্রায় সব বগি ছিটকে গেছে লাইন থেকে। তাড়াতাড়ি একবার খবরটা চালিয়ে দেখতো ওই ট্রেনটাতে কাকুর যাওয়ার কথা কি না। অ্যাক্সিডেন্ট? শ্রেয়ার চোখের সামনে মুহূর্তে অন্ধকার। তিনার বাকি কথাগুলো আর শুনতে পাচ্ছিল না। পিসি, পিসি খবরটা চালাও শিগগিরই। কিছু যে একটা ভয়ানক গণ্ডগোল হয়েছে সেটা মাধুরী বুঝেছিলেন। খবরের চ্যানেলটা চালাতেই চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ানক দৃশ্য। ভুবনেশ্বরগামী ট্রেনটা সরাসরি গিয়ে ধাক্কা মেরেছে দাঁড়িয়ে থাকা একটা মালগাড়ির পিছনে। গাড়িটা স্পিডের কারণে মালগাড়ির ওপর অনেকখানি উঠে গেছে। ইঞ্জিনের পেছনের বগিগুলো দেশলাই বাক্সের মতো পড়ে আছে। চিৎকার, আর্তনাদ আর কান্নার শব্দ। খবরে বারবার বলছে হতাহতের সংখ্যা বলা যাচ্ছে না, তবে যে রকম দুর্ঘটনা হয়েছে তাতে বেশিরভাগ যাত্রী মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। ফোন, আমার ফোনটা কোথায় গেল পিসি? শিগগিরই ফোনটা দাও আমায়, বাবিকে ফোন করব। খবরটা দেখে মাধুরীও কেমন যেন পাথর হয়ে গিয়েছিলেন। শ্রেয়ার চিৎকারে হঠাৎ সম্বিত ফিরে পান। দৌড়ে ঘরে গিয়ে শ্রেয়ার ফোনটা নিয়ে আসেন উনি। শ্রেয়া বারবার ফোন করে চলেছে নিলয়কে। ফোনটা বেজে বেজে কেটে যাচ্ছে। অঝরে কেঁদে চলেছে শ্রেয়া। ফোনটা ধরো বাবি, তোমার কিছু হয়নি আমি জানি, শিগগিরই ধরো ফোনটা। না, বাবি ফোন ধরে না। পরের কয়েক ঘন্টা যেন একটা ঝড় বয়ে যায়। শ্রেয়া তিনাকে ফোন করে বলে যে করেই হোক একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে যেন ওদের বাড়িতে চলে আসে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বাবির কাছে পৌঁছতে হবে। মাধুরী ওকে আটকানোর চেষ্টা করেনি। মেয়েটার যা প্রাণ চায় করুক। ঠিক 45 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন তৃণা আর ওর বাবা। দুর্ঘটনার জায়গাটায় লোকজনের ভিড়ে ছয়লাভ। তার মধ্যে মিডিয়ায় ভিড়ে সাধারণ মানুষের ঘটনাস্থলে পৌঁছানো দেয়। কে আগে ব্রেকিং নিউজ করতে পারে সেই নিয়ে রেষারেষি চলছে। শ্রেয়ার সামনেও অনেক ক্যামেরা বা মাইক ধরার চেষ্টা করেছিল। সকলকে সরিয়ে দুর্ঘটনার জায়গায় এগিয়ে যায় শ্রেয়া। মাধুরী আর পারেন না। এগিয়ে এসে ধরেন মেয়েটাকে। মাম, একটু বোঝো, এরকম করে না মা। এখানে তুমি বাবিকে খুঁজে পাবে না। এত ভিড়ে কোথায় খুঁজবে? তুমি এখান থেকে সরে যাও পিসি। আমি বাবিকে না নিয়ে কোথাও যাব না। আমার বাবির কিচ্ছু হয়নি। অনেক ঝগড়া বাকি আছে আমার বাবির সঙ্গে। বাবির কিছু হতে পারে না। দুর্ঘটনার জায়গায় পাগলের মতো খুঁজে চলে শ্রেয়া ওর বাবিকে। এমন সময় একজন পুলিশের লোক ওকে ডেকে বলে এক্ষুনি অনেকগুলো বডি ওই পেছনের স্কুল বাড়িটায় রেখে আসা হলো। গিয়ে দেখো তো ওর মধ্যে তোমার বাবা আছেন কি না। বডি? ওর বাবিকে বডি বলছে? গাটা ঘুলিয়ে উঠল শ্রেয়ার। বমি করে ফেললো হড়হড় করে। তারপর দৌড়ায় স্কুল বাড়ির দিকে। সেখানে সাদা চাদরে জড়িয়ে শার্ট দিয়ে রাখা হয়েছে অনেকগুলো দেহ। সাদা চাদর, বেশিরভাগ রক্তে লাল। শ্রেয়া একের পর এক চাদর সরিয়ে খুঁজতে থাকে তার বাবিকে। তারপর হঠাৎ থেমে যায় একটা দেহের কাছে এসে। হাতটা বেরিয়ে রয়েছে চাদরের বাইরে, আর তাতেই জলজল করছে শ্রেয়ার অতি পরিচিত বাবি লেখা আংটিটা। 2 বছর আগে বাবির 40তম জন্মদিনে নিজের জমানো টাকা দিয়ে গিফট দিয়েছিল ও বাবিকে। পিসি। মাধুরী একটু পিছনে দাঁড়িয়েছিলেন, এক মনে ঠাকুরকে ডাকছিলেন যেন এখানে বাবাকে না পায় মেয়েটা, যেন একটা মিরাক্কেল হয়। শ্রেয়ার ডাক শুনে দৌড়ে আসেন। হাত তুলে আংটিটির দিকে দেখায় শ্রেয়া। ওর সারা শরীর তখন থরথর করে কাঁপছে। পিসি, আমার বাবির কিছু হয়নি, কিছু হতে পারে না। আমার বাবি। ওরা কেন আমার বাবিকে এখানে রেখেছে? কেন রেখেছে বলো তো? কষ্ট হচ্ছে তো বাবির, বলো? শ্রেয়ার চিৎকার ক্রমশ বাড়তে থাকে। মেয়েটাকে সামলাতে
হিমশিম খাচ্ছিলেন মাধুরী। হঠাৎ এক ধাক্কায় পিসিকে সরিয়ে দিয়ে মুহূর্তে নিলয়ের দেহের চাদরটা সরিয়ে দেয় শ্রেয়া। তারপর ঝাঁকাতে থাকে নিলয়ের অসার মুখটা ধরে। ভাবি, ভাবি ওঠো ভাবি, আমি জানি তোমার কিচ্ছু হয়নি, কিছু হতে পারে না। আমার কথা শেষ হয়নি ভাবি তোমার সঙ্গে। ওঠো শিগগিরই, ওঠো ভাবি, ওঠো না। শ্রেয়ার চিৎকার কান্না মিলেমিশে এক পরিবেশ তৈরি করেছে যে ওখানে উপস্থিত কেউ আর চোখের জল ধরে রাখতে পারে না। কেউ কেউ এগিয়ে এসে শ্রেয়াকে ওখান থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এই সময় এক অদ্ভুত কাণ্ড হয়। হঠাৎ করে নড়ে ওঠে নিলয়ের ডান হাতটা, যেখানে বাবি লেখা আংটিটা পরা ছিল। থমকে যায় সকলে। কেউ যেন বিশ্বাস করতে পারছিল না যে যা দেখলো সবাই ঠিক দেখলো কিনা। ঠিক তখনই সকলের মনের দ্বন্দ্ব কাটিয়ে চোখের পাতা কেঁপে ওঠে নিলয়ে। মুহূর্তে হৈ হৈ শুরু হয়ে যায় গোটা জায়গা জুড়ে। প্রবল যন্ত্রণায় জ্ঞান হারিয়েছিলেন নিলয়। উদ্ধারকারীর দল কোনো সাড়া না পেয়ে ভেবেছিলেন দেহে প্রাণ নেই। সেই জন্যেই ওনার জায়গা হয়েছিল আরও অনেক মৃতদেহের ভিড়ে। কিন্তু সেখান থেকে ওর মেয়ে গিয়ে ফিরিয়ে নিয়ে আসে তার বাবিকে। হাসপাতালে নিলয়ের অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল। ডাক্তার এসে চেক আপ সেরে যাওয়ার আগে বললেন, আপনার মেয়ে তো মিরাক্কেল করলো মিস্টার রায়। এরকম জমের মুখ থেকে টেনে নিয়ে এসেছে তার বাবাকে। লাকি ম্যান। এমন সন্তান সবার ভাগ্যে জোটে না। আজকালকার দিনে এমন মেয়ে পেয়েছেন, আপনার ভাগ্যকে দেখে তো হিংসে হচ্ছে মশাই। হাসলেন নিলয়। গলার কাছটা বড্ড ব্যথা, কিছু বলতে পারলেন না। শুধু মনে পড়ছিল সেই সময়টার কথা। প্রচণ্ড এক ঝাঁকুনি দিয়ে যখন উল্টে গেল বগিটা, নিলয় টের পেলেন উনি পড়ে গেলেন। আর ওর পিঠে এসে উল্টে পড়ল ভীষণ ভারী একটা কিছু, যথাসম্ভব ট্রেনের সিট। চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছিল। জ্ঞান হারানোর আগে এক মনে ঈশ্বরকে বলেছিলেন, ঠাকুর আমাকে নিয়ে নেও না। আমার মেয়েটা যে এখনও বড্ড ছোট, ওর যে আমি ছাড়া আর কেউ নেই। তারপর আর কিছু মনে নেই। আবার একটু একটু করে চেতনায় ফিরলেন। বাবি বাবি ডাকে। মনে হচ্ছিল কত দূর থেকে যেন ভেসে আসছে ডাকটা। নিলয় উত্তর দিতে চাইছিলেন, কিন্তু পারছিলেন না। এই হাসপাতালের বেডে শুয়ে ঈশ্বরকে আর একবার ধন্যবাদ দিলেন তিনি নতুন জীবনের জন্য। আর ঠিক এই সময় পর্দা সরিয়ে কেবিনে ঢোকে সে। বাবি, আজ কেমন আছো? কিছু না বলে মেয়েকে বুকে টেনে নেয় নিলয়। কিছু কিছু সময় কথা বলতে ইচ্ছে হয় না। নমস্কার বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন গল্প শুনতে।